পাকিস্তান আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন হোসেন শেখ সারওয়ারজি এবং আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানে যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাক্তার শামসুল হক, যিনি দীর্ঘকাল সংকটের সময় আওয়ামী লীগের হাত ধরেছেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন মৌলানা আব্দুল রশিদ কাকবাগি। এছাড়া আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার জন্ম না হবে এই বাংলাদেশ, যিনি আওয়ামী লীগের প্রাণ সঞ্চার করেছিলেন, প্রাণ পুরুষ ছিলেন, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে পাকিস্তান আমলে একক রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত করেছেন আমাদের মহান নেতা, মহান শিক্ষক, জাতির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার বর্তমানে যারা এই আওয়ামী লীগ সরকার পরিচালনা করেছিলেন, বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এইচ এম কামরুজ্জামান, যারা এই আওয়ামী লীগের গতিশীল নেতৃত্ব দিয়েছে। সর্বোপরি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার, সকল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনাকে, যিনি গত ৪৩ বছর যাবৎ আওয়ামী লীগকে এককভাবে নেতৃত্ব দিয়ে আজকের এই অবস্থানে নিয়ে এসছেন। তাই একই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন স্থানে যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, লড়াই সংগ্রাম আন্দোলন করে সেই 1949 সাল থেকে অদ্যাবধি এই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন। সেই সমস্ত অকুতোভয় শ্রদ্ধা নেতৃবৃন্দকে এবং সেই সমস্ত কর্মীদের, নেতাদের, সমর্থকদের যারা এই ৭৫ বছর আওয়ামী লীগকে শুধু টিকিয়ে রাখে নাই, আওয়ামী লীগকে একক গণতান্ত্রিক সংগঠনে পরিণত করেছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন আওয়ামী লীগের নেতৃত্বে, সেই শহীদদের মা বোন যারা সংগ্রাম দাঁড়িয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা। বন্ধুগণ, ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আগ্রহ কারণে স্বাধীন বাংলার সূর্য অস্তমিত গিয়েছিল। সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে, যুদ্ধের পরাজয়ের মাধ্যমে এবং মীর জাফর আলী খান যিনি প্রধান সেনাপতি ছিলেন, তার বিশ্বাসঘাতকতায় আমরা যে স্বাধীনতা হারিয়েছিলাম। 1949 সালের সেই দিনে, সেই 23শে জুনে আবার ঢাকা রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাকে স্বাধীন করার লক্ষ্য নিয়ে, শপথ নিয়ে এবং সেই সংকল্প নিয়ে। সেই দিন এমন একটা অবস্থা ছিল, আল্লাহর বিরুদ্ধে হয়তো কথা বলা যায়, জিন্নার বিরুদ্ধে বা মুসলিম লীগের বিরুদ্ধে কথা বলা যায় না। সেই সময়ে কিছু অকুতোভয় দেশপ্রেমিক নেতা যারা জীবনের ঝুঁকি নিয়ে শত নির্যাতনকে উপেক্ষা করে আওয়ামী লীগ গঠন করেছিল, সেদিন
মৌলানা আব্দুল হামিদ খান বাসানীর সভাপতি, টাঙ্গাইলের শামসুল হক সাহেবকে সাধারণ সম্পাদক করেছিল। এবং বঙ্গবন্ধু আপনারা জানেন রাষ্ট্রভাষা আন্দোলনের কারণে জেলে ছিলেন, জেলখানায় আটক ছিলেন এবং তিনি সর্বপ্রথম 1948 সালের 4 জানুয়ারি এই বাঙালির মুক্তির জন্য তিনি যখন বুঝেছিলেন এবং বলেছিলেন যে পাকিস্তান সৃষ্টি হয়েছে, সেই পাকিস্তান সৃষ্টির মাধ্যমে ইংরেজ শাসক শোষকের পরিবর্তে আমরা বাঙালি শাসক শোষক পেয়েছি, বাঙালিদের মুক্তি হবে না। তাই বাঙালিদের মুক্তির লক্ষ্যে তিনি ছাত্রনেতা হিসাবে ছাত্রলীগকে প্রতিষ্ঠিত করেছেন 48-এর 4 জানুয়ারি। তারপর যে জেলখানায় আটক ছিলেন সেই ছাত্রলীগের ধারাবাহিকতায় পরবর্তীকালে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কারাগার থেকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন মাত্র 29 বছর বয়সে। এখানে অধিকাংশ তরুণী আমার মনে হয় 29 বছরের অনেক আগে বেরিয়ে এসেছে। 29 বছর বয়সে তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেল থেকে বেরিয়ে এসেই 52 সালে বেরিয়ে এসেই তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এবং 53 সালের কাউন্সিলে তিনি পরিপূর্ণভাবে ভারমুক্ত হয়ে পরিপূর্ণভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ধীরে ধীরে এই দলকে গঠন করেন। 54 সালের যুক্তফ্রন্টের বিজয়, সেদিন এই তরুণ জননেতা শেখ মুজিব তার অন্যতম কারিগর ছিলেন। আওয়ামী লীগের সেদিন এই নৌকা মার্কা নিয়ে মুসলিম লীগের রাজনৈতিক কবর রচনা হয়েছিল। 54 সালের নির্বাচনে মাত্র 9টি আসনে শাসক মুসলিম লীগ জয়লাভ করেছিল, আর বাকি সমস্ত আসনেই নৌকা মার্কা নিয়ে যুক্তফ্রন্ট আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয়েছিল, তারা জয়লাভ করেছিল। কিন্তু তাদের ক্ষমতায় থাকতে দেয় নাই। 92 কর দ্বারা জারি করে মাত্র 3 মাসের মাথায় সেদিন ওই নারায়ণগঞ্জের পৃথিবীর সর্ববৃহৎ পাটকল আগুন যেতে বাঙালি বিহারি দাঙ্গা লাগিয়ে দিয়ে সেই মন্ত্রিসভার কনিষ্ঠতম মন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। মাত্র 34 বছর বয়সে তিনি 54 সালে মন্ত্রী হয়েছিলেন। তাকে মন্ত্রীর বাসভবন থেকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যায়। আবার জেলখান থেকে বের হয়ে তিনি আওয়ামী লীগকে গঠন করেন, পুনর্গঠন করেন এবং সেদিন আবার পাকিস্তানের ক্ষমতায় এসেছিল। শহীদ সরওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী করেন এবং পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের নেতা হিসাবে আতাউর রহমান খান মুখ্যমন্ত্রী হলেন। বঙ্গবন্ধু মন্ত্রিসভায় ছিলেন, কিন্তু তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিলেন। ওই 35-36 বছর বয়সটা মন্ত্রীর এত লোভনীয় পদ তিনি ছেড়ে দিয়ে বললেন যে না, আমি দলের সাধারণ সম্পাদক হিসাবে দেশের জনগণকে সংগঠিত করতে চাই। উদাহরণ সৃষ্টি করেছেন, মানুষ মন্ত্রী হওয়ার জন্য দলও ছেড়ে দেয়, পদ তো ছোটখাটো কথা, দলও ছেড়ে দেয়। আর আমাদের মহান নেতা শেখ মুজিব মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের সাধারণ সম্পাদক হিসাবে দলকে শক্তিশালী গঠন করলেন। 1958 সালে এই দেশে ডিসেম্বর মাসে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল, যখন সেখানে পশ্চিম অঞ্চলে হুসেন শহীদ সরওয়ার্দীর নেতৃত্বে আর আমাদের এই পূর্ব পাকিস্তানে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ সবচেয়ে জনপ্রিয় দল। তাই
এই মিলিটারি জান্তা, পাকিস্তানি মিলিটারি জান্তা সেই নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে 1958 সালে মার্শাল ল জারি করে প্রথম 7 সেপ্টেম্বর মার্শাল ল জারি করে ইস্কান্দার মির্জা ক্ষমতায় আসে এবং 27 সেপ্টেম্বর আইয়ুব খান ক্ষমতা দখল করে নিয়ে তিনি এই পাকিস্তানের প্রধান সামরিক আইন প্রশাসক, নিষ্পঘোষিত ফিল্ড মার্শাল এবং প্রেসিডেন্ট বনে যান। বঙ্গবন্ধু সহ সমস্ত নেতাদেরকে জেলখানায় তারা আবদ্ধ রাখেন, জেলে রাখেন। বঙ্গবন্ধু মামলা করে হাইকোর্টের মাধ্যমে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দিয়েছিল। সেই মামলায় মিথ্যা প্রমাণিত হয়ে তিনি আইয়ুব খানের কারাগার থেকে বের হয়ে বাঙালির মুক্তি সনদ হিসাবে, বাঙালির বাঁচার দাবি হিসাবে 6 দফা দিয়েছিলেন। আমি সুবাদে স্মরণ করে দিতে চাই, তখন আইয়ুব খানের আমলে জনগণের কোনো ভোটাধিকার ছিল না, শুধুমাত্র বিডি মেম্বাররা অর্থাৎ মৌলিক গণতন্ত্রীরা অর্থাৎ তৎকালীন ইউনিয়ন কাউন্সিলের মেম্বার সাহেবরা কিন্তু ভোট দিতে পারতেন। এদেশের জনগণ তাদের কোনো ভোটাধিকার ছিল না। তাই জনগণের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সেই দিন যে শোষণ চলছিল, আমি 2-1টা উদাহরণ দিই। পাকিস্তানের বৈদেশিক মুদ্রা 80 আমরা তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে উপার্জিত হতো সোনালী পাট এবং চা বিক্রি করে। পশ্চিম পাকিস্তান তুলা বিক্রি করে 20 বৈদেশিক মুদ্রা উপার্জন করত। খরচ করার সময় আমাদের এই অংশে মাত্র 22 খরচ করা হতো। ওরা 20 উপার্জন করে নিয়ে যেত 78 বুঝের বৈষম্য। 20 উপার্জন করত, নিয়ে যেত 78 আমরা উপার্জন করতাম 80 আমরা পাইতাম 22 জনসংখ্যায় আমরা ছিলাম 56 ওরা ছিল 44 সেনাবাহিনীতে তাদের সংখ্যা ছিল 93 আমাদের মাত্র 7 আমরা 56 লোক। পাকিস্তান তিনটা রাজধানী করলো, করাচি, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ। আর আমাদের প্রাদেশিক রাজধানী ঢাকা, সেটা একটা কি অবস্থা ছিল যারা আমরা দেখেছি, আমরা দেশের স্মরণ আছে। এই গাজীপুর শহরের মতো ছিল, এটা ভালো শহরের মতো ছিল না, ঢাকা প্রাদেশিক রাজধানী। এই বৈষম্যের বিরুদ্ধে কোন বাঙালি অফিসার সচিব হতে পারে নাই, কোন বাঙালি অফিসার এমএসএলআর হতে পারে না। সেই বৈষম্যের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে বাঙালির মুক্তি সনদ হিসাবে বঙ্গবন্ধু 6 দফা দিলেন। 6 দফা দেওয়ার পর 2.5 বছর জেলে থাকার পর, জেলে দিলেন 2.5 বছর জেলে থাকার পর একটা মামলা দিলেন, আগরতলা ষড়যন্ত্র মামলা। অর্থাৎ তাকে ফাঁসি কাটতে ঝুলানোর জন্য সমস্ত আয়োজন তারা করে ফেলেছিল। কিন্তু বাংলার জনগণ সেদিন গর্জিত ছিল ছাত্রের নেতৃত্বে, ছাত্রলীগের নেতৃত্বে, ছাত্র সমাজের নেতৃত্বে। সেই 11 দফার ভিত্তিতে যে আন্দোলন হয়, গণ অভ্যুত্থান হয়, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আন্দোলন, লড়াই, সংগ্রাম করে কারফিউ ভঙ্গ করে বঙ্গবন্ধুকে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করা হয়। আইয়ুব খান স্টেশনের দরজা দিয়ে পালিয়ে যায়, ইয়াহিয়া খান মার্শাল ল জারি করে ক্ষমতা দখল করতে। যেমন ইয়াহিয়া খান ক্ষমতা নেওয়ার পর ইলেকশনে দেশে একটা দিল, সেই আন্দোলন আহ্বান ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে।
এক মাথায় এক ভোট, অর্থাৎ জনসংখ্যার ভিত্তিতে আসন বন্টন হতে হবে। আগে 300 আসন ছিল, পূর্ব পাকিস্তানের 150, পশ্চিম পাকিস্তানের 150। বঙ্গবন্ধু বলল মানি না, মাথা কিছু ওয়ান ম্যান ওয়ান ভোট, এক মাথায় এক ভোট। সেই হিসেবে আমরা 166টি আসন পেয়েছিলাম। ওর 169টি আমাদের বাগে পড়েছিল, ওদের বাগে পড়েছিল 131। যেই কারণে 70-এর নির্বাচনে আমরা একক সংখ্যাগরিষ্ঠ হয়েছিলাম। না যদি 150 সমান থাকতো তাহলে সম্ভব হতো না। তাই আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও যখন ক্ষমতা হস্তান্তর করে নাই, 7 মার্চের বক্তব্য নিশ্চয়ই আপনাদের মনে আছে। আওয়ামী লীগের সভাপতি আমাদের মহান নেতা বঙ্গবন্ধু বললেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্তি করে দেবো ইনশাআল্লাহ। আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে 70 মোটামুটি আমরা তাদের ভাগে মারবো, আমরা তাদের পানিতে মারবো, চিরদিনের জন্য তাদের রাস্তাঘাট বন্ধ করে দেব। সেই কারণেই বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন আপনারা দেখেছেন 19 মার্চ এই গাজীপুরে যেভাবে বিদ্রোহ হয়েছিল এই সামরিক বাহিনীর বিরুদ্ধে, এই প্রথম পাকিস্তানের 23 বছরের সশস্ত্র প্রতিরোধ হয়েছিল গাজীপুরের বীর জনতাকে নেতৃত্বে। এবং 25 মার্চ যখন গণহত্যা শুরু করে, 26 মার্চের প্রথম প্রহরে সেই দিন বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি হিসেবে জনগণের ব্যালটের মাধ্যমে ম্যান্ডেট প্রাপ্ত নেতা হিসেবে, একক নেতা হিসেবে তিনি স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দিয়ে যে নির্দেশ দিয়েছিলেন, পরবর্তীকালের ইতিহাসে আপনারা জানেন, তার নির্দেশে সকলের জীবন বাজি রেখে এই মুক্তিযুদ্ধ করে পাকিস্তানিদের পরাজিত করে দেশকে হানাদার মুক্ত করেছিল। আর এই হানাদার মুক্ত করার পর বঙ্গবন্ধু আপনারা জানেন পাকিস্তানে আটক ছিলেন, তাকে ফাঁসির আদেশ দিয়েছিল। আমি ঈশ্বরের শ্রদ্ধার সাথে স্মরণ করি ভারতের মহিষী প্রধানমন্ত্রী তদানীন্তন শ্রীমতী ইন্দিরা গান্ধী, সেদিন শুধু আমাদের 1 কোটি মানুষকে আশ্রয় দেয় নাই, মুক্তিযুদ্ধদের ট্রেনিং এর ব্যবস্থাই করে নাই, বঙ্গবন্ধুর জীবন রক্ষার জন্য পৃথিবীর সমস্ত দেশে দেশে তিনি ঘুরে জনমত সৃষ্টি করেছিলেন এবং বলেছিলেন বঙ্গবন্ধুকে যদি হত্যা করা হয়, ফাঁসি কাটতে ঝোলানো হয়, তাহলে এই বিশ্বের ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। তার জীবন রক্ষার জন্য তিনি চেষ্টা করেছিলেন। এবং বঙ্গবন্ধু এই দেশে ফেরত আসার পর আপনারা জানেন, বঙ্গবন্ধু যদি ফেরত না আসত, যে মিত্র বাহিনী বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকতো, তাহলে মিত্র বাহিনী কি কখনো বাংলাদেশ ছেড়ে চলে যেত? কখনই না। ইতিহাস আজও বলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এখন থেকে 80 বছর আগে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে অ্যালাইড ফোর্স মিত্র বাহিনী যেসব দেশে গিয়েছে 80 বছরের মধ্যে আজকেও সেই সব দেশ থেকে মিত্র বাহিনী ফেরত যায় নাই, ওই সব দেশে মিত্র বাহিনী অবস্থান করছে। আর আমাদের দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলে, বঙ্গবন্ধু ক্ষমতায় ছিলেন বলেই আজকে সেই মিত্র বাহিনী মাত্র 3 মাসের মাথায় বঙ্গবন্ধুর জন্মদিন 17 মার্চের মধ্যে তারা ফেরত দিয়েছে। আজকে যদি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত না হতো এবং এর নেতা যদি বঙ্গবন্ধু না হতেন, বাঙালি কোনদিন মুক্তি পেত না, আমরা স্বাধীন হতাম না। তাই আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক অভিন্ন। আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং আওয়ামী লীগ এক অভিন্ন। একটাকে বিপরীত, অন্যটা চলের একটা আরেকটা সম্পূরক, পরিপূরক।
আজকে আমাদের ভাগ্যের নির্মম পরিহার 1975 সালের 15 আগস্ট এই যুদ্ধ বিধ্বস্ত দেশকে যখন বঙ্গবন্ধু পুনর্গঠিত করেছিলেন, আবার ঘুরে দাঁড়িয়েছিলেন, দেশকে একটা স্বাভাবিক অবস্থায় এনেছিলেন। আমরা যেদিন দেশ স্বাধীন হয়, আমাদের গোডাউনে কোনো খাবার ছিল না, আমাদের রাষ্ট্রীয় পোশাকারে 1 টাকার বৈদেশিক মুদ্রাও ছিল না, রাস্তাঘাট সব বিধ্বস্ত ছিল। এই যে ভৈরবের ব্রিজ বলেন, পার্কশির ব্রিজ বলেন, সব ধ্বংস ছিল। আমি শুধু একটা উদাহরণ, এই কটকা থেকে টাঙ্গাইল পর্যন্ত 18টা ব্রিজ এবং কারবার সব বিধ্বস্ত ছিল, যাওয়ার কোনো পথ ছিল না। ঢাকা থেকে চিটাগাং যেতে তখন 5 দিন সময় লাগতো, 5 দিন, 5 ঘন্টা। যেদিন দেশ স্বাধীন, সেই দেশকে বঙ্গবন্ধু যখন পুনর্গঠিত করে একটা স্বাভাবিক অবস্থা নিয়ে আসলেন, এর মধ্যে ষড়যন্ত্রকারীরা কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল, কত ষড়যন্ত্র করেছিল। আমি সেই ইতিহাসে যেতে চাই না। বঙ্গবন্ধুকে হত্যা করে আবার এই দেশকে পাকিস্তান বানানোর জন্য 23 বছর ধর্মের নামে পাকিস্তানের এই দেশ শাসন করেছিল, আমাদের উপর অত্যাচার, অবিচার, অন্যায় করেছিল। সেই ধর্মের ভিত্তিতে আবার সাম্প্রদায়িক রাজনীতি শুরু করে।